আচ্ছা, ভারতীয় সঙ্গীতে এমন কিছু নাম আছে না যাদের কথা ভাবলেই মনটা শ্রদ্ধায় ভরে যায়? আজ আমরা সেরকমই এক কিংবদন্তির জীবনের গল্প শুনব। একজন শিল্পী যাকে সবাই ভালোবেসে ডাকে সুরের সম্রাজ্ঞী, তিনি আশা ভোসলে। তার গোটা সঙ্গীত জীবনটা যদি একটা সংখ্যায় বুঝতে চান তাহলে শুধু এইটুকুই যথেষ্ট। 11,000-এরও বেশি গান। ভাবা যায়, এটা কিন্তু শুধু একটা নম্বর না, তাই না? এর পেছনে আছে প্রায় 7 দশকের এক অবিশ্বাস্য সমর্পণ আর লড়াইয়ের গল্প। তো প্রত্যেকটা বড় গল্পেরই একটা শুরু থাকে। আশা ভোসলের গল্পটা শুরু হয়েছিল ১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে। আর জন্মেছিলেন এমন এক পরিবারে যেখানে সুর আর সঙ্গীত ছিল যেন নিঃশ্বাস-প্রশ্বাসের মতোই স্বাভাবিক। মানে তার পরিবারটা ছিল সঙ্গীতের এক রাজবংশের মতো। বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন একজন বিখ্যাত নাট্যসঙ্গীত শিল্পী, আর ভাই বোনেরা লতা, মীনা, উষা, হৃদয়নাথ সবাই সঙ্গীতের জগতে এক একজন নক্ষত্র। তো বুঝতেই পারছেন, ছোটবেলা থেকেই রাগ, তাল আর সুরের মধ্যেই তার বেড়ে ওঠা। গান তো তার রক্তে ছিল। কিন্তু জানেন তো, কোনো কিংবদন্তি হওয়ার রাস্তাটাই সহজ হয় না। আশা ভোসলের জীবনটাও এর ব্যতিক্রম নয়। শৈশবের সেই সুর ভরা দিনগুলোতেই হঠাৎ করে একটা বড় ঝড় আসে, যা তাকে সময়ের অনেক আগেই কঠিন বাস্তবতার মুখোমুখি করে দেয়। জার্নিটা ঠিক কতটা কঠিন ছিল একবার ভাবুন। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারালেন, আর সাথে সাথেই পরিবারে নেমে এলো ভয়ঙ্কর আর্থিক সংকট। পরিবারের হাল ধরতে মাত্র ১০ বছর বয়সেই মারাঠি ছবিতে গান গাইতে শুরু করলেন। ১৫ বছর বয়সে হিন্দি ছবিতে গান গাইলেন, আর ঠিক তার পরের বছরই পরিবারের অমতে বিয়ে করে একেবারে একা হয়ে গেলেন। কি অসাধারণ লড়াই, তাই না? এই ব্যক্তিগত লড়াইয়ের পাশাপাশি চলছিল আরেকটা বিরাট লড়াই পেশাগত জীবনে, মানে গানের জগতে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার লড়াই। আর সেই লড়াইটা ছিল হিমালয়ের মতো কঠিন, কারণ তার সামনে ছিলেন তার নিজের দিদি লতা মঙ্গেশকর, বলিউডের অবিসংবাদিত সুরসম্রাজ্ঞী। তার ছায়া থেকে বেরিয়ে আসাটা কি সহজ কথা? বিলকুল না। তাই আশাজি একটা অন্য রাস্তা ধরলেন। তিনি এমন একটা স্টাইল তৈরি করলেন যা ছিল একদম আলাদা, খুব ভার্সেটাইল। ক্যাবারে ডান্সের গান থেকে শুরু করে রোম্যান্টিক গান, গজল, সবেতেই তিনি হয়ে উঠলেন অপরিহার্য। আর এই চেষ্টার ফলও মিলল হাতে নাতে ৫০-এর দশকের শেষের দিকে। নয়াদর, মাদার ইন্ডিয়া, দিল দেখে দেখোর মতো ছবিতে যখন তার গানগুলো সুপারহিট হল, তখন গোটা ইন্ডাস্ট্রি বুঝে গেল ইনি শুধু লতা মঙ্গেশকর ঘরের বোন নন, ইনি নিজেই একজন তারকা, ইনি আশা ভোসলে। এরপরেই তার সঙ্গীত জীবনে এলো সেই সোনালি অধ্যায়। তিনি জুটি বাঁধলেন এমন একজনের সাথে, যার সাথে মিলে তিনি বলিউডের সঙ্গীতের ধারাটাই বদলে দিয়েছিলেন। হ্যাঁ, আমি আর.ডি. বর্মন, মানে আমাদের সবার প্রিয় পঞ্চমদার কথা বলছি। এই কথাটা তাদের জুটিকে কি দারুণভাবে বর্ণনা করে, তাই না? মনে হতো যেন আশা ভোসলের গলা আর পঞ্চমদার সুর দুটো যেন একই সুতো দিয়ে বোনা, একে অপরের জন্যই তৈরি। তাদের জুটি বলিউডে একটা নতুন ফ্রেশনেস নিয়ে এসেছিল। তাদের এই পার্টনারশিপটাও কিন্তু একটা সিনেমার গল্পের চেয়ে কম কিছু নয়। শুরুটা হয়েছিল ১৯৬৬-র তিসরি মঞ্জিল ছবির আজা আজা গানটা দিয়ে। ব্যাস, তারপর তো ইতিহাস। ৬০ আর ৭০ দশক জুড়ে তারা একের পর এক আইকনিক হিট উপহার দিয়েছেন। ১৯৮০ সালে এই সুরের সম্পর্কটা বাধা পড়ে বিয়ের বাঁধনে। কিন্তু দুঃখের বিষয়, ১৯৯৪ সালে পঞ্চমদার মৃত্যুর সাথেই এই স্বর্ণযুগেরও অবসান ঘটে। যখন তার কেরিয়ার একদম তুঙ্গে, ঠিক তখনই তার ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় বয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হল, প্রতিবারই তিনি নিজের আশ্রয় খুঁজে নিয়েছেন ওই সঙ্গীতের মধ্যেই। তার প্রথম বিয়েটা সুখের হয়নি। ১৯৬০ সালে তিনি ৩ সন্তানকে নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। ভাবুন একবার, সেই সময় দাঁড়িয়ে একজন সিঙ্গল মাদার হিসাবে ৩টে বাচ্চাকে বড় করার লড়াইটা ঠিক কতটা কঠিন ছিল। জীবনের শেষ পর্যায়ে এসে তাকে বোধহয় সবথেকে বড় আঘাতটা পেতে হয়েছে। ২০১২ সালে তার মেয়ে বর্ষার আকস্মিক মৃত্যু তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। একজন মায়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণার কি হতে পারে? আর দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছিল না। ঠিক তার ৩ বছর পর ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বড় ছেলেও। এত বড় দুটো শোক সামলেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। গানই ছিল তার বেঁচে থাকার একমাত্র শক্তি, তার অক্সিজেন। এত ঝড়ঝাপটার পরেও তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন, তা এক কথায় অবিশ্বাস্য। চলুন তার কিছু অসাধারণ কৃতিত্বের দিকে একবার তাকানো যাক, যা তাকে অমর করে রেখেছে। তার গলাটা দেখুন, কোনো সীমানায় বাধা ছিল না। হিন্দি, বাংলা, মারাঠি তো বটেই, এমনকি ইংরেজি, রুশ সহ প্রায় ২০-রও বেশি ভাষায় তিনি গান গেয়েছেন। তার সুরের আবেদন ছিল সত্যিই বিশ্বজোড়া। আর এই অবিশ্বাস্য কাজের স্বীকৃতি
সোজা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। সঙ্গীত ইতিহাসে সবচেয়ে বেশি একক গান রেকর্ড করার বিশ্ব রেকর্ডটা কিন্তু তারই নামে। এটা একটা বিশাল ব্যাপার, তাই না? আর সম্মাননার কথা যদি বলি, দাদা সাহেব ফালকে পুরস্কার থেকে শুরু করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ, একাধিকবার জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট, তালিকাটা বলে শেষ করা যাবে না। সত্যি বলতে পুরস্কারগুলোই তার ছোঁয়া পেয়ে সম্মানিত হয়েছে। আশা ভোসলের জীবনটা তাই শুধু গানের গল্প নয়, এটা একটা অদম্য লড়াইয়ের গল্প। যাত্রাপথটা একবার ফিরে দেখি। একটা যুগের অবসান, যে কণ্ঠ দশকের পর দশক ধরে আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, সেই কণ্ঠ আজ থেমে গেল। আশা ভোসলে আর আমাদের মাঝে নেই। চলুন প্রথমে আমরা এই মহাপ্রয়াণের বিষণ্ণ মুহূর্তটার দিকে একবার তাকাই। দিনটা ছিল 2026 সালের 12 এপ্রিল, রবিবার। 92 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্টের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। সত্যি এ এক অপূরণীয় ক্ষতি। শিল্পী চলে গেলেও তার শিল্প কিন্তু অমর হয়ে থাকে, তাই না? চলুন এবার দেখি কিভাবে তার প্রতিভা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। তিনি কিন্তু শুধু ভারতের নন, এক কথায় একজন বিশ্বজনীন শিল্পী ছিলেন। ভাবুন তো, একাধিকবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। ইউরোপের বিভিন্ন দেশে তার কনসার্ট মানেই ছিল হাউসফুল, আর তার আন্তর্জাতিক অ্যালবামগুলোও কিন্তু অসম্ভব জনপ্রিয় ছিল। ভারতের কেন্দ্রীয় সরকার, মহারাষ্ট্র বা উড়িষ্যার মতো রাজ্য সরকারগুলো তো বটেই, সারা বিশ্ব থেকেই সম্মান পেয়েছেন তিনি। যেমন ধরুন আই লাভ গোল্ডেন বলিউড বা আর.ডি. বর্মন দ্য ডিজিটাল মাস্টার্স এর মতো অ্যালবামগুলো। এগুলোতে তার কণ্ঠ বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পৌঁছে গিয়েছিল। মানে বুঝতেই পারছেন তার আবেদনটা ঠিক কতটা আন্তর্জাতিক ছিল। আচ্ছা, এই যে এত বড় একজন তারকা, বিশ্বজোড়া খ্যাতি, কিন্তু পর্দার আড়ালের মানুষটা ঠিক কেমন ছিলেন? আসুন এবার তার শিল্পী সত্তা আর একেবারে নিয়মমাফিক জীবনযাপন সম্পর্কে একটু জানি। তার জীবনটা না দুটো ভিন্ন জগতের মতো ছিল। একদিকে দেখুন বিশ্বজুড়ে কনসার্ট, গিনেস রেকর্ড, অগণিত পুরস্কারের ঝলকানি, আর অন্যদিকে একেবারে সাদোমাটা খাবার, ভোলে ঘুম থেকে ওঠা আর রোজকার রেওয়াজ। এই সহজ শৃঙ্খলাপরায়ণ জীবনই কিন্তু তার এত দীর্ঘ আর সফল ক্যারিয়ারের আসল রহস্য। আর তিনি কিন্তু নিজেকে কখনোই এক ধরনের গানে আটকে রাখেননি। রোম্যান্টিক গান, পপ, ডিস্কো, এমনকি ভজন, কি গাননি তিনি সব ঘরানার গানকে মিশিয়ে তিনি নিজের একটা আলাদা স্টাইল তৈরি করেছিলেন। এটাই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। গান বাছার ব্যাপারেও তার একটা মজার দর্শন ছিল। তিনি নিজেই বলতেন, যে গান শুনে আমার পা নড়তে শুরু করে আমি শুধু সেই গানটাই গাই। মানে সুরটা তার মনকে ছুঁতে হতো, ছন্দে দুলতে ইচ্ছে করত। তার প্রত্যেকটা গানেই এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। এবার আমরা এমন একটা দিকে যাব যা তার হৃদয়ের খুব খুব কাছের ছিল। হ্যাঁ, বাংলার সঙ্গে তার সেই আত্মিক সম্পর্ক। আচ্ছা, কি এমন জাদু ছিল তার বাংলা গানে? কেন আজও সেই গানগুলো শুনলে আমাদের মনটা একদম অন্যরকম হয়ে যায়? একবার গানগুলোর কথা ভাবুন তো। কিনে দে রেশমি চুড়ি, এমন মধুর সন্ধ্যায়, বা একটু বসো চলে যেও না। দুর্গাপুজোর প্যান্ডেল হোক বা যে কোনো অনুষ্ঠান, এই গানগুলো ছাড়া কি বাঙালির চলে? তার কণ্ঠে বাংলা গান যেন একটা অন্য প্রাণ পেত। আর এর পেছনের কারণটা ছিল বাংলার প্রতি তার নিখাদ ভালোবাসা। তিনি কিন্তু দারুণ বাংলা বলতেন, রেকর্ডিংয়ের আগে মন দিয়ে অনুশীলন করতেন, আর বাঙালি শিল্পী বা সুরকারদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তার মুখে যে আনন্দটা ফুটে উঠত, সেটা ছিল দেখার মতো। আশা ভোসলে হয়তো শরীরীভাবে আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি যে সম্পদ রেখে গেছেন, তার সঙ্গীত, তার কি কোনোদিন শেষ আছে? যুগ তো অনেক বদলে গেছে, তাই না? কিন্তু তার গানের আবেদন একটুও কমেনি। আজকের নতুন প্রজন্মের ফোনে, হেডফোনেও তার কণ্ঠ একইভাবে বেঁচে আছে। আর একজন শিল্পীর কাছে এর চেয়ে বড় সার্থকতা আর কী হতে পারে? তার গান সত্যিই চিরকালীন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটা দিয়েই হয়তো আশা ভোসলের যাত্রাকে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়। তার যাত্রা শেষ হয়েও আসলে শেষ হয়নি। তার কণ্ঠ, তার সৃষ্টি চিরকাল আমাদের